হলি আর্টিজান হামলার 4 বছর আজ, করোনায় সীমিত পরিসরে নিহতদের প্রতি শ্রদ্ধা। টানা 3 দিন উপসর্গ না থাকলেই মিলবে করোনা মুক্তির সনদ, যোগ দেওয়া যাবে কাজে। আজ থেকে 3 আগস্ট পর্যন্ত দোকানপাট বাজার খোলা, সন্ধ্যা 7টা পর্যন্ত প্রজ্ঞাপন জারি। নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, শুকনা খাবার, বিশুদ্ধ পানির সংকট। এবং করোনা সংকটের মধ্যে নতুন অর্থ বছর শুরু, রাজস্ব ঘাটতি মন্দা মোকাবেলায় চ্যালেঞ্জ। স্বাগত বিরতিহীন 1 ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার 4 বছর আজ। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গিদের হামলার সক্ষমতা, সাংগঠনিক কাঠামো ভেঙে ফেলা ও অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না। তবে আন্তর্জাতিক জঙ্গি হামলার ঘটনায় মাঝে মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করে তারা, সেজন্য রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারি। 2005 সালে 17 আগস্ট সারা দেশে জেএমবির একযোগে বোমা হামলার পর সবচেয়ে বড় জঙ্গি হামলার মুখে পড়ে হলি আর্টিজান বেকারি। এই ঘটনার মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব নতুন করে জানান দেয় স্থিমিত হয়ে পড়া জঙ্গিরা। সামনে আসে নব্য জেএমবির নাম। ধারাবাহিক অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 2017 সালের মে পর্যন্ত চলে টানা অভিযান। এতে নব্য জেএমবি সহ দেশের বেশিরভাগ জঙ্গি সংগঠনই বাধ্য হয় সাংগঠনিক কাঠামো গুটিয়ে নিতে। হলি আর্টিজান হামলার 4 বছরে কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, জঙ্গিরা আর সংগঠিত হয়ে বড় হামলা চালাতে পারবে না। তবে সাইবার স্পেসে প্রচারণা চালিয়ে ছোট ছোট হামলার পরিকল্পনা করতে পারে তারা। পাশাপাশি আন্তর্জাতিক ঘটনা প্রবাহ উৎসাহিত করতে পারে দেশের জঙ্গিদের। বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কারণে এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। শুরুতে গুলশান হামলার বিষয়টি আজ করতে না পারলেও পরে ধারাবাহিক অভিযানে জঙ্গিদের শেকড় উপড়ে ফেলতে পেরেছে পুলিশ। তাদের যে মেরুদণ্ড, মনোবল, এটা কিন্তু ভেঙে গিয়েছে। এটা নিঃসন্দেহে তারা নতুন করে বড় কোনো ধরনের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে এখন সমর্থ হবে না। তার কারণ আমরা অনেক বেশি এখন ইনফরমেশন রাখি, অনেক বেশি আমরা ইকুইপড। জঙ্গিরা প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনীর আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছে না নিরাপত্তা বিশ্লেষকেরা। জঙ্গিরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করছেন তারা। জঙ্গিবাদের যে শেকড় ছিল মোটামুটি উপড়ে ফেলা হয়েছে, কিন্তু এতে খুব বেশি কমপ্লেসেন্ট হওয়া কিংবা সন্তুষ্ট হওয়ার কোনো অবকাশ নেই। কারণ বাংলাদেশ ধর্মভীরু মানুষের একটি মুসলিম দেশ হওয়াতে এখানে জঙ্গিবাদের সমস্যা থেকেই যাচ্ছে। জঙ্গি নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি সামাজিক ও আদর্শিক লড়াই চালানোর পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হলি আর্টিজান হামলার 4 বছর পূর্তি উপলক্ষে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। করোনার কারণে সীমিত পরিসরে শিডিউল মেনে জাপান, ইতালি এবং মার্কিন রাষ্ট্রদূতগণ শ্রদ্ধা জানাতে আসবেন। এছাড়াও সকালে শ্রদ্ধা জানাবেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, হলির আর্টিজান হামলার 4 বছর পূর্ণ হলো। হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদনে এখন কি কর্মসূচি চলছে সেখানে? দেখুন, যে কর্মসূচিটি হওয়ার জন্য আজকে এখানে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তবে এখানে দায়িত্বরত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা আমাদের জানিয়েছেন যে 9:30 নাগাদ এখানে ডিএমপি কমিশনার এসে পৌঁছবেন। 2016 সালে যে জঙ্গি হামলা হয়েছিল হলি আর্টিজান বেকারিতে, সেখানে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে ডিএমপির পক্ষ থেকে। পাশাপাশি এখানে আমরা আরেকটি সূত্র থেকে জানতে পারছি যে র্যাবের ডিজিএরও এখানে আসার কথা রয়েছে। তো তাদের এই আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই কিন্তু এখানে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন।
সাধারণত আমরা অন্যান্য বছর যেরকম দেখি যে এখানে যে 2016 সালের যে জঙ্গি হামলা হয়েছিল, যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু আসেন শ্রদ্ধা নিবেদনের জন্য। পাশাপাশি আসলে আজকের এই দিনটিকে যেভাবে প্রতি বছর স্মরণ করা হয়, শুধু শ্রদ্ধা নিবেদনের মাঝেই কিন্তু দিনটি সীমাবদ্ধ থাকে না। মূলত বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এটার বিরুদ্ধে মানুষের যে অবস্থান, মানুষের যে কমিটমেন্ট, সেটিরও একটি জানান দেওয়ার জন্যও কিন্তু মানুষ এখানে সমাবেত হন। তো 2020 সালে এসে আজকের প্রেক্ষাপটটা কিন্তু একটু অন্যরকম, কারণ কোভিড-19-এর জন্য বিশ্বব্যাপী কিন্তু কোভিড-19 মহামারীর যে প্রকোপ, সেই প্রকোপের ধাক্কা কিন্তু বাংলাদেশেও এসে আছড়ে পড়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ আছে, সেই জন্যই কিন্তু আজকে এখানে যেন সমাবেশ যেন বেশি না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্যই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাড়ির যে মালিক আছেন তাদের পক্ষ থেকেও কিন্তু প্রত্যাশা করা হচ্ছে যে অন্যান্য বারের মতো যে উপস্থিতি, সেই উপস্থিতি কিছুটা কম হবে এবং তারা কিন্তু বাড়ির মালিক কিন্তু বাড়িটি খুলে দিয়েছেন সবার শ্রদ্ধা নিবেদনের জন্য, কিন্তু তারা আশা করছেন যে অন্যান্য বারের মতো এখানে এত বেশি সংখ্যক মানুষের উপস্থিতি হবে না। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশে যেসব দেশের রাষ্ট্রদূতরা আছেন, বিশেষ করে ইতালি, জাপান এবং অন্যান্য দেশের যেসব রাষ্ট্রদূতরা আছেন, তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করার যে প্রক্রিয়াটি আছে সেটিও হয়তো হবে, এরকম আশা করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তবে সব দেশের রাষ্ট্রদূতরাই যে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন বিষয়টি এরকম না। তবে দায়িত্বরত যে পুলিশের সদস্যরা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের এই তথ্য দিতে পারেননি যে আজকে এখানে কারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। তবে তারা এটি জানিয়েছেন যে আজকের যে শ্রদ্ধা নিবেদন পর্বটি যেন নির্বিঘ্নভাবে হয়, সেজন্য তারা তাদের সব ধরনের ব্যবস্থা রেখেছেন এবং এখানে পুলিশ এবং র্যাবের সদস্যরা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে সতর্ক অবস্থান করছেন যে আজকের কর্মসূচি যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। তো এই ছিল আমার কাছে শ্রদ্ধা নিবেদনের আগে গুলশানের হলি আর্টিজানের সামনে থেকে সবশেষ খবর। গুলশান থেকে আমাদের সহকর্মী হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা নিবেদন নিয়ে জানাচ্ছিলেন সবশেষ তথ্য। হলি আর্টিজান হামলা মামলায় 7 জঙ্গিকে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার পর পার হয়েছে প্রায় 7 মাস। তবে এখনও হাইকোর্টে শুরু হয়নি বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, করোনার কারণে মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া যায়নি। হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হলেই অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ। হলি আর্টিজানে জঙ্গি হামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ মারা যান 20 জন। এ ঘটনায় এর পরদিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় গুলশান থানায়। 2 বছর পর 2018 সালের নভেম্বরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে শুরু হয় বিচার। আর 19-এর 27শে নভেম্বর 7 আসামিকে মৃত্যুদণ্ড ও 1 জনকে খালাস দেয় ট্রাইব্যুনাল। ডিসেম্বরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানিয়েছেন, এখন ডেথ রেফারেন্স মামলার শুনানির জন্য পেপার বুক তৈরি চলছে সরকারি ছাপাখানা বিজি প্রেসে। এটা বিজি প্রেসে আজকে প্রায় শেষ পর্যায়ে কাজটা আমরা খবর পেয়েছি এবং আমরা আশা করি আমরা এই লকডাউনের কারণে আমরা পাইনি, লকডাউনটা না করতে পেয়ে যেতাম। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম জানিয়েছেন, পেপার বুক তৈরির পর রাষ্ট্রপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি শুনানির আবেদন করবে। একই সঙ্গে রায়টি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে 1 জঙ্গিকে খালাসের বিরুদ্ধেও আপিল করবে রাষ্ট্রপক্ষ। আগেই পদক্ষেপ নিতাম যদি কোভিড-19-এর এই দুর্যোগ নেমে না আসতো। এই করোনা ভাইরাসের এই মহামারী যখন কেটে যাবে এবং সাধারণ আদালত যখন শুরু হবে, তখন অবশ্যই আমরা এটাকে তালিকাভুক্ত করার জন্য পদক্ষেপ নেব এবং মামলাটি যত তড়িৎ গতিতে শুনানি করা যায় সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। আমি যদি পড়ে দেখি যে এই আসামিটিকে খালাস দেওয়া সঠিক হয়নি, তবে অবশ্যই আমি আপিল করার পদক্ষেপ নেব। বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, তথাকথিত জিহাদ কায়েমের লক্ষ্য নিয়ে জননিরাপত্তা বিপন্ন করা এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই হামলার মূল লক্ষ্য। জেএমবির একাংশ নিয়ে গঠিত 90 জেএমবির সদস্যরা ঘটায় এ নারকীয় হত্যাকাণ্ড। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
2016 সালের 1 জুলাই গুলশানে হয় দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। হোলি আর্টিজান বেকারিতে জিম্মি করে 17 বিদেশি সহ নির্মমভাবে হত্যা করা হয় 20 জনকে। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ দেন 2 পুলিশ কর্মকর্তা। সে ঘটনার 4 বছর পরও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। 2016 1 জুলাই সারা দেশ ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। দিনটি ছিল শুক্রবার। রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে গুলশানের সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির খবর। তবে এর সত্যতা নির্ণয় করতে কাটে কয়েক ঘন্টা। পরে জানা যায় রাত 8:45 গুলশানের 79 নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলার খবরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় গুলশান পুলিশের টহল দল। রাত 9:20 শোনা যায় গোলাগুলির শব্দ। 9:30টার দিকে আসে বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিনের আহত হওয়ার খবর। এ সময়ই জঙ্গিদের বোমায় মারা যান পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম। রাত 10টার দিকে পুলিশ, র্যাব এবং বিজিবির কয়েকশো সদস্য অবস্থান নেয় হলি আর্টিজানের সামনে। রাত 11:15টার দিকে হাসপাতালে মারা যান ওসি সালাউদ্দিন। এর পরের কয়েক ঘন্টা কাটে ভেতরে থাকা সশস্ত্র জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দেয়নি জঙ্গিরা। সে রাতেই পাওয়া যায় জিম্মি থাকা 20 জনকে হত্যার খবর। তাদের 9 জন ইতালি, 7 জন জাপান, 1 জন ভারত ও 3 জন বাংলাদেশের নাগরিক। পরদিন সকাল 7:30 চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেয় সেনা, নৌ, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত কমান্ডো দল। এর 15 মিনিটের মধ্যে শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। 8:15টার দিকে প্রথম দফায় নারী ও শিশুসহ হলি আর্টিজান থেকে উদ্ধার করা হয় 6 জনকে। এর 20 মিনিটের মধ্যে ভবনটির নিয়ন্ত্রণ নেয় কমান্ডোরা। 9:15টায় শেষ হয় অভিযান। শেষ হয় 12 ঘন্টার রক্তাক্ত জিম্মি সংকটের। সকাল 10টায় দেয়া হয় 4 বিদেশি সহ 13 জনকে জীবিত উদ্ধারের তথ্য। আসে অভিযানে 5 জঙ্গির নিহত হওয়ার খবর। দেশের ইতিহাসে এমন জঙ্গি হামলার ঘটনা এটিই প্রথম। এর পরবর্তী সময়ে সারা দেশে পুরোদমে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 4 বছরে অব্যাহত অভিযানে 80 জন নিহত এবং গ্রেপ্তার 300-র বেশি। করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছাড়পত্র নিতে আর পরীক্ষার দরকার নেই। টানা 3 দিন উপসর্গ না থাকলেই বাড়িতে ফিরতে পারবেন তিনি। তবে বাসায় থাকতে হবে 14 দিনের আইসোলেশনে। হাসপাতালের চাপ কমানো এবং কিট সাশ্রয়ে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে 3,500-এর বেশি মানুষের। এর মধ্যে 7 থেকে 800 জন ভর্তি হন হাসপাতালে, আর দিনে সুস্থ হন 1,500-এর বেশি মানুষ। সংক্রমণ শনাক্তের পর 2টি টেস্টের নেগেটিভ এলে করোনামুক্ত বলা হচ্ছিল আক্রান্তকে। তবে পরীক্ষায় দীর্ঘসূত্রতার কারণে নেগেটিভ রিপোর্ট নিয়ে হাসপাতাল ছাড়া এবং কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েছেন অনেকে। সে কারণে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত, পরপর 3 দিন ওষুধ না খেয়েও জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ না থাকলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন সেই ব্যক্তি। টানা 10 দিন উপসর্গবিহীন থাকলে তাকে করোনামুক্ত ধরে নেওয়া হবে। এতে রোগী ভোগান্তি কমবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ডিসচার্জ ক্রাইটেরিয়াটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সুপারিশমালা, সেই সুপারিশমালা যদি আমরা অনুসরণ করি তাহলে দেখা যাবে আমাদের হাসপাতালের বেড অকুপেন্সিটা কমে আসবে। ইন্ডিভিজুয়াল রোগীর অনেক দিন হাসপাতালে থাকার যে প্রবণতা, সে যেটা মনে করে যে অনেক দিন থাকবে, আইসোলেশন পিরিয়ডটাও সে হাসপাতালে কাটাবে, সেই প্রবণতাটা কমে আসবে। একটা মডারেট, মাঝারি সংক্রমণের রোগী বা মাঝারি উপসর্গযুক্ত রোগী, সেই রোগীটা হাসপাতালে তখন সিটটা নিতে পারবে। করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া কর্মীদের কাজে যোগ দিতে দিচ্ছে না অনেক প্রতিষ্ঠান। তাদের উদ্দেশ্যে অধিদপ্তর বলছে, এখন থেকে হাসপাতালের ছাড়পত্র বা প্রত্যয়ন দেয়া হলেই কাজে যোগ দেয়া যাবে। কিছু কিছু মানে অফিস আছে যে তারা এই থার্ড টেস্টটা করে। এটা যদি সরকারি হয় সেক্ষেত্রে আমাদের নির্দেশনা আছে যে সরকারি হাসপাতাল এরকম কোনো জিনিস নিবে না, মানে এরকম কোনো নেগেটিভ টেস্ট চাবে না, কিন্তু একটা সার্টিফিকেট নেবে যে সে এতদিন তার জ্বর নাই এবং তার কোনো সিমটম নাই, সুতরাং সেই মর্মে একটা প্রত্যয়নপত্র সে নিয়ে দেখাবে তার সরকারি প্রতিষ্ঠানে।
বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে এই ভাইরাস থাকে 10 দিন। উপসর্গ না থাকলে 3 দিন পর ওই ব্যক্তি হাসপাতাল ছাড়লে অন্যরা সংক্রমিত হওয়ার সুযোগ নেই। তবে 14 দিনের আইসোলেশনে থাকতেই হবে। উনি নিজে আলাদা থাকবেন, নিজেও মাস্ক ব্যবহার করবেন, পরিবারের লোকজনেরা যারা ওনার টেক কেয়ার করবেন ওনারাও মাস্ক ব্যবহার করবেন। উনি আলাদা, ওনার খাওয়া দাওয়াগুলি পরিবার লোকেরাই দেবেন, ওনার বাসন কোসন যা সব ওগুলা আলাদা থাকবে, উনি নিজে একটু পরিষ্কার করে নেবেন। আর জটিল রোগীদের ক্ষেত্রে চিকিৎসক সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে 3 আগস্ট পর্যন্ত বিকেল 4টার পরিবর্তে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকছে দোকানপাট, বাজার ও বিপণী বিতান। এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে তাও চলবে 3 আগস্ট পর্যন্ত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দোকানপাট খোলা রাখার সময় 3 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বলেন, এ সময়ে জনসচেতনতা তৈরিতে চলমান থাকবে স্বাস্থ্যসেবা বিভাগ ও তথ্য মন্ত্রণালয়ের প্রচার। দোকানপাট ও বাজার আগামীকাল থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। ঈদে যাতে করে মানুষ নিজ জায়গাতে থাকে এবং করোনার আক্রান্ত না হয় সেই জন্য মানুষকে সচেতন করার জন্য তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা প্রচারণামূলক কর্মকাণ্ড করবে। প্রজ্ঞাপন জারির পর দেশের নানা ল্যাবে মঙ্গলবার থেকে সরকার নির্ধারিত ফি নিয়ে নমুনা পরীক্ষা হয়েছে। চট্টগ্রামে বেশিরভাগ কেন্দ্রে ফি নেওয়া হলেও ব্র্যাকের বুথগুলোতে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, নগরীর ভেতরে থাকা পরীক্ষা কেন্দ্রগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিচ্ছে। আর সব উপজেলায় সিভিল সার্জনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নিয়মে নির্ধারিত ফি দিয়ে করোনা পরীক্ষা হয়েছে ময়মনসিংহেও। বুথ ও হাসপাতালে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহের খরচ 500 টাকা। হয়ে গেছে যে সমস্ত জায়গায় 2-1 জায়গায় ছাড়া ব্লাড সেন্টার গুলো ওরা এখনো ওদের কি করবে নির্দেশনা পায় নাই। তো আমাদের উপজেলাটা মোটামুটি শুরু হয়ে গেছে। আচ্ছা, ম্যাক্সিমাম জায়গাতেই কাল থেকে মোটামুটি সব জায়গায় চালু হবে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি আমরা চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, করোনা পরীক্ষার ফি নেওয়ার বিষয়ে সরকারি যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা আসলে ওখানে কার্যকর হয়েছে কিনা এবং সাধারণ মানুষ এই ফি বিষয়ে কি বলছে? গতকাল থেকেই এখানে যে পরীক্ষার ফি দিয়ে করোনা পরীক্ষা শুরু হয়েছে এবং এদিনই আসলে এটি এমন একটা সময় করা হয়েছে যখন চট্টগ্রামের সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। আমরা চট্টগ্রামে আগে দেখেছি যে 1 মাস আগেও কিংবা 15 দিন আগেও 100 থেকে 150 মানুষ প্রতিদিন শনাক্ত হয়েছে করোনা আক্রান্ত হিসাবে, কিন্তু গতকালকের হিসাবে আমরা দেখেছি সেখানে পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, প্রায় 1,500-এরও সামান্য বেশি পরীক্ষা হয়েছে এবং নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে গতকাল 445 জন, যেটি এ পর্যন্ত সর্বোচ্চ। যখন এই যে ব্যাপক হারে করোনার সংক্রমণ ধরা পড়ছে তখনই মূলত এই পরীক্ষার ফিটি নির্ধারণ করা হলো এবং এর প্রভাব কিন্তু আমরা চট্টগ্রামে যেই নমুনা যে সংগ্রহের জন্য যে বুথগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি। শুরু থেকে আমরা যেটি দেখছিলাম যে চট্টগ্রামে যেখানে নমুনা পরীক্ষা করা হয় সেখানে মানুষের ভিড় অনেক বেশি থাকে। অনেক মানুষকে আমরা দেখেছি যে ভোরবেলায় এসে সেখানে তারা নমুনা দেওয়ার জন্য ভিড় করতেন এবং অনেকে নমুনা দিতে না পেরে যে ফিরে যেতে হতো, এই ধরনের চিত্র আমরা দেখেছি। কিন্তু গতকাল থেকে যখনই পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে তখনই থেকেই কিন্তু আমরা দেখেছি যে নমুনা সংগ্রহের যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় কমে এসেছে। আজকে বলা যায় অনেকটাই ফাঁকা এবং যে অনেকটাই ফাঁকা, সাধারণ রোগীদের ভিড়ও তেমন একটা নেই। এই বিষয়ে আসলে স্বাস্থ্য কর্মকর্তারা যেটি বলছেন সেটি হলো তাদের দাবি হলো এই যে ফি নির্ধারণ করার কারণে সাধারণ মানুষের মধ্যে যে অহেতুক টেস্ট করার যে প্রবণতা সেই প্রবণতা কমবে এমনটি তারা মনে করছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে এটি নিয়ে আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালো, অনেকেই বলছেন এটির মাধ্যমে আসলে যে করোনার সংক্রমণ আরো বেশি বাড়বে, কারণ মানুষের মধ্যে টেস্ট করার প্রবণতা কমে যাবে। এমনিতেই সাধারণ মানুষের মধ্যে নানা হয়রানির কারণে
তাদের মধ্যে টেস্ট না করার একটি প্রবণতা এরই মধ্যে তৈরি হয়েছে, কিন্তু এখন নতুন করে ফি নির্ধারণ করার কারণে সেই প্রবণতা আরও বেশি বাড়বে। এতে যে দেখা যাবে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের যে বাইরে বেরিয়ে পড়ার প্রবণতা যেমন থাকবে, এবং যে না জানার কারণে যেহেতু সেই তাদের বাসাগুলো লকডাউন করা যাবে না এবং তাদেরকে সীমিত জায়গায় যে তাদের রাখার যে চিন্তাভাবনাগুলো সেগুলো সেভাবে কার্যকর করা যাবে না, যার কারণে করোনার সংক্রমণ অনেক বেশি বেড়ে যাবে এমন আশঙ্কা কিন্তু সাধারণ জনগণের মধ্যে রয়ে গেছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। আপনি আমাদের সাথে থাকুন। এবার আমরা বগুড়ায় যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, করোনা পরীক্ষার ফি নেওয়ার বিষয়ে সরকারি যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে আসলে কি অবস্থা, এখানে বগুড়ার পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। বগুড়ার বেশ কয়েকটি জায়গায় নমুনা সংগ্রহ হয়ে থাকে এই করোনা পরীক্ষার মধ্যে। এর মধ্যে রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোহাম্মদ আলী হাসপাতাল, টিএমএসএস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই চারটি জায়গায়, এই সদরের মধ্যে চারটি জায়গায় মূলত এই নমুনাগুলো নেওয়া হয়ে থাকে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতাল এই দুইটি জায়গায় ইতিমধ্যেই গতকাল থেকে যে 200 টাকা করে যে সরকারি ফি নির্ধারণ করা হয়েছে সেটি নেওয়া শুরু হয়ে গেছে। আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানেও যে আজকে থেকে শুরু হয়েছে যে ফি নেওয়ার প্রক্রিয়া, এবং আমরা যতটুকু দেখেছি বা জেনেছি যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা হলেও রোগীর সংখ্যা বা নমুনা দেওয়ার যারা মানুষজনের সংখ্যা কিছুটা হলেও কম। এটির কারণ আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন চট্টগ্রাম থেকে, অনেকটা সেরকমই যে যেহেতু এখন বিনামূল্যে করোনা চিকিৎসার ব্যবস্থাটি বন্ধ হয়ে গেছে, সুতরাং অনেকের মধ্যেই আসলে আগের টেন্ডেন্সি ছিল যে একটু করিয়ে আসি, দেখা যাক কি হয়। তো এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে গেছে, তারা এখন করতে যাচ্ছে না। যদিও বগুড়াতে কিন্তু শুরু থেকেই আসলে পরীক্ষা করানোর যে হার বা মানুষের মধ্যে যে ইচ্ছা সেটি কিছুটা হলেও কম ছিল। তবে জানিয়ে রাখি যে গত 5-6 দিন ধরে বগুড়ায় নতুন যে শনাক্তের সংখ্যা, সেই সংখ্যাটি বেশ কিছুটা কম থাকলেও 100-র নিচে থাকলেও গতকাল সেটি আবার 100 ছাড়িয়ে গেছে। অর্থাৎ অনেকটা সহকর্মী ইফতেখার ফসলের সাথেই আসলে তাল রেখে বলতে হয় যে এখন থেকে আরও একটু সংক্রমণের ঝুঁকিটা হয়তো বেড়ে যাবে, কারণ যেহেতু এখন মানুষজন পরীক্ষা করাতে কম উৎসাহী হবে বা কম চাইবে। তো এই সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা 3টি জায়গার কথা নিশ্চিত হতে পেরেছি। টিএমএসএস কি করেছে বা কি সিদ্ধান্ত নিয়েছে এখনো আমরা সেই খবরটি জানতে পারিনি। তবে এখানে যারা বলছে যে এটি আসলে একদিক থেকে ভালো হয়েছে, কারণ অহেতুক ভিড় করার যে প্রবণতাটি, যেটি সাধারণত সরকারি হাসপাতালে দেখা যায় যে হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছিলাম দু পাতা প্যারাসিটামল অথবা হিস্টাসিন নিয়ে যায়, এরকম যে টেন্ডেন্সি অনেকের মধ্যেই ছিল সেটি কমে যাবে। এখন প্রকৃতপক্ষে যারা আক্রান্ত বা উপসর্গ যাদের থাকবে তারাই কেবল এই ধরনের এই পরীক্ষাগুলো করতে আসবেন বলে অনেকেই মনে করছেন। তো বগুড়া থেকে এই ছিল সবশেষ অবস্থা। চট্টগ্রাম ও বগুড়া থেকে করোনার নমুনা পরীক্ষার ফি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাত 12টায় উঠল পূর্ব রাজাবাজারের লকডাউন। খুলে দেওয়া হয়েছে সব রাস্তা, তবে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় এলাকাটি রেড জোনেই থাকছে বলে জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। এর আগে 21 দিনের লকডাউন তুলে নেওয়ার কথা জানান কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান। তবে পুরোপুরি করোনা মুক্ত হয়নি এলাকাটি। তিনি জানান এখন 7 জন আক্রান্ত রয়েছেন তার এলাকায়, তাই লকডাউন তুলে নেওয়া হলেও ওই বাড়িগুলোতে থাকছে নজরদারি। পাশাপাশি আগামী 7 দিন এলাকায় চলাচল নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। আলহামদুলিল্লাহ, আমরা যেই উদ্দেশ্য নিয়ে লকডাউন করেছিলাম, আমাদের এই লকডাউন ইনশাল্লাহ সফল হয়েছে। আমরা চলাচলটা সীমিত রাখব, কারণ আমরা একটা পর্যায়ে আনছি এই করোনা রুগীদের যদি আমরা বেশি ওপেন করে দিই তাহলে তো আবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আমরা আরও আগামী কয়েকদিন এটার উপরে আমরা নজরদারি রাখবো এবং চলাচল আমরা সীমিত রাখবো। কিছু সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে আমরা এখনো সেই অবস্থানে পৌঁছাইনি যেখান থেকে আমরা এই এলাকাকে রেড জোন থেকে ইয়েলো জোনের দিকে নিয়ে যেতে পারি, কারণ আপনারা জানেন এটি একটি পরীক্ষামূলক হিসাবে আমরা কাজ করছি। এবং এবার শনিবার ভোর থেকে 21 দিনের লকডাউনে যাচ্ছে পুরান ঢাকার বাড়ি। 4 জুলাই থেকে 25 জুলাই এখানকার 8টি সড়কের বাসিন্দারা থাকবেন বিধিনিষেধের আওতায়। করোনা পরীক্ষার জন্য সেখানে বসানো হবে নমুনা সংগ্রহের বুথ। যাতায়াত সুবিধায় খোলা থাকছে 2টি পথ। ওয়ারি দক্ষিণ ঢাকার 41 নম্বর ওয়ার্ড।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত 210 জন, বর্তমান রোগী 46। উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকায় এলাকাটিকে রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউন বাস্তবায়নে জরুরি সভা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, 4 থেকে 25 জুলাই পর্যন্ত 21 দিনের লকডাউন বাস্তবায়ন হবে। লকডাউন এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজ সেরে নিতে আরও 3 দিন সময় পাবেন। আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে সার্বক্ষণিক 24 ঘন্টা তাদের নিয়োজিত প্রশাসনিক ব্যক্তিদের দ্বারা সেখানে এই লকডাউনটাকে বাস্তবায়ন করা হবে। লকডাউন এলাকায় নমুনা সংগ্রহের বুথ থাকবে। যাদের উপসর্গ আছে তারা বুথে এসে করোনা পরীক্ষা করাতে পারবেন। এছাড়া ই-কমার্সের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের সহায়তা দেওয়া হবে। এলাকাগুলোর ভেতর শুধু ওষুধের দোকান খোলা থাকবে। মিনা বাজার, স্বপ্ন সহ অন্যান্য যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে এই সকল নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো সেগুলো সরবরাহ করা হবে। আর সার্বক্ষণিক চিকিৎসা সেবাটা এখানে পৌঁছে দেওয়া হবে। এখানে নিয়ন্ত্রণ কেন্দ্র সার্বক্ষণিক কাজ করবে। লকডাউন সফল করতে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা জানালেন দক্ষিণ ঢাকার মেয়র। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানালেন, পূর্ব রাজাবাজার লকডাউনের মাধ্যমে সংক্রমণ ঠেকানো গেছে। রাজাবাজারের সুফল তো আপনারা নিজেরাও দেখছেন যে এটা গ্রাফটা বেড়েছিল, তারপর আমার করার পর এটা কমে আসছে। এবং রাজাবাজার এটা একটা টেকনিক্যাল কমিটি কিন্তু কাজটা বলতে পারবে যে সুফলটা কি। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওখানে লকডাউন করাতে এটা স্প্রেড হয়নি, অবশ্যই এটা স্প্রেড হয়নি। ঢাকার 2 মেয়রই জানান, স্বাস্থ্য অধিদপ্তর লকডাউন এলাকা চিহ্নিত করার কাজ শেষ করতে না পারায় একাধিক এলাকায় লকডাউন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে অনিয়ম ও বেহাল দশার জন্য স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করেছেন বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জাহিদ মালিককে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোথাও দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তারা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরে নিজেকে সফল দাবি করেন। মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নানা দুর্বলতা তুলে ধরেন তারা। দেশের স্বাস্থ্য খাতকে ভঙ্গুর দাবি করে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। আমাদের করোনা রোগের চিকিৎসা নাই, জেলা সদরে আইসিইউ নাই, আইসিইউ বেড নাই, হাইফ্লো অক্সিজেন নাই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ওনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য। এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা নির্দেশনা দেন যে কোনো এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে বাধ্যতামূলকভাবে। জরুরি প্রয়োজন না হলে বিদেশে যাবে, তাহলে আমার মনে হয় যে এটা ডেভেলপমেন্ট হবে। আর দুঃখ লাগে প্রাইভেট হাসপাতাল যখনই কেউ যায় কোনো অ্যাডমিশন দেয় না, বলে যে করোনা টেস্ট দিয়েছে, করোনা টেস্ট কোথেকে আনবে সেটার কোনো ব্যবস্থা নাই। কাজেই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় দয়া করে প্রাইভেট হাসপাতালকে আপনার জবাব দিতে আওতায় আনেন। বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদও সমালোচনা করেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা। বাংলাদেশে আজকে করোনা সংক্রমণের হার সবচাইতে বেশি শীর্ষে বাংলাদেশ। মাত্র 15,000 17,000 আপনার করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে, সেখানে 23% আপনার পজিটিভ আসছে। এবং সেই ফলাফল পাচ্ছি কখন আমরা? 10 দিন 15 দিন পর। সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাফল্য অনেক। সবার সহযোগিতা পেলে অল্প ক্ষতিতেই করোনা থেকে মুক্তি মিলবে। বাংলাদেশে একটি আধুনিক ট্রিটমেন্ট প্রোটোকল করা হয়েছে। 1.5 মাসে আমরা 18,000 আমরা টেস্টের ব্যবস্থা করেছি। এটা এমনি হয়নি যে আমাদের ভেন্টিলেটর লাগবে, এটা নিয়ে বিরাট হইচই। কিন্তু দেখা গেল ভেন্টিলেটরের কোনো প্রয়োজনই নাই। ভেন্টিলেটরে যারা গেছে প্রায় সকলেই মৃত্যুবরণ করেছে। ঢাকা মেডিকেলে করোনার চিকিৎসকদের থাকা খাওয়ার অযাচিত খরচের হিসাব নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। খাওয়ার খরচ যেটা বললেন দ্যাট ইজ নট কারেক্ট। 500 টাকা বিল 3 মিলের জন্য, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য 500 টাকা। ওখানে ওই যে হিসাবটা দিলেন দ্যাট ইজ টোটালি রং। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঢাকা মেডিকেলের করোনায় দায়িত্ব পালন করা চিকিৎসক নার্সদের 1 মাসের থাকা খাওয়ার বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। তিনি জানান, মে ও জুন এই 2 মাসের জন্য 20 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল। যারা এই নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই 2 মাসের জন্য আপনার কি পরিমাণ খরচ হতে পারে, ওই খরচটাই আমরা উল্লেখ করেছি যে এখানে 2 মাসে আমাদের আমরা একটা ধারণা করে দেখেছি। যখন আমাদের চেয়েছে যে এখন এরকম হচ্ছে, আরও যদি এরকম হয় তাহলে আমাদের 20 কোর্সের মতো 20 কোটি টাকার মতো আমাদের লাগবে। যিনি বা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি এই মন্তব্য করে আমাদের সমগ্র চিকিৎসক সমাজ এবং আমাদের এই বৃহৎ প্রতিষ্ঠানকে অপদস্থ করেছে, আমি তার বিচার চাই। দেশের কোনো কোনো স্থানে নদ নদীর পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার 43 এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইলে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করলেও তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন 4 উপজেলার 50,000-এরও বেশি মানুষ। এদিকে নীলফামারী, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যা দুর্গত এলাকায় লাখো মানুষ পানিবন্দী। রাস্তা, বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 20,000 মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাঁধসহ উঁচু স্থানে। জামালপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে 200-র বেশি রাস্তাঘাট ও কয়েকশো একর জমির ফসল। সিরাজগঞ্জে স্লুইস গেট ভেঙে হুমকির মুখে কাটাখালী ব্রিজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে লালমনিরহাট ও জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, লালমনিরহাটে জনদুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন স্থানীয়রা এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য? তার আগে একটু কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে অবস্থিত রয়েছে, কিন্তু লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ রয়েছে এই সবকটি গেটেই খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি কখনো অবনতি এরকম 2-4 দিন থেকে আমরা লক্ষ্য করতেছি। পাশাপাশি গতকাল থেকে আমরা দেখছি বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ইতিমধ্যে আজকে কিছুটা হলেও বন্যা পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে। আর পাশাপাশি উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও কিন্তু নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত রয়েছে। এই সমস্ত প্লাবিত এলাকার মানুষ এবং পাশাপাশি যে সমস্ত এলাকা নদী ভাঙন দেখা দিচ্ছে, আবার কিছু কিছু এলাকা মানুষ যে ত্রাণের নিয়ে কিছু অভিযোগ করতেছে। পাশাপাশি আবার যারা কৃষি ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিভিন্ন দুশ্চিন্তায় রয়েছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যারা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে তাদের নামের তালিকা প্রণয়নের কাজ চলেছে এবং তাদেরকে ঋণ এবং নগদ অর্থ প্রদান করা হবে। এবং কৃষি খাতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও পুনর্নির্মাণ দেওয়ার কথা বলেছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে। পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে নগদ অর্থ দেওয়া হচ্ছে। তার ক্ষতিগ্রস্ত পরিবার ইতিমধ্যে তাদেরকে 10 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এবং এ পর্যন্ত জেলার 4টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় 124 মেট্রিক টন জিআর চাল বিতরণের কাজ তারা শুরু করে দিয়েছে। তবে তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেলে ধরলা নদীর পানিটা কিছুটা বিপদসীমার উপরে রয়েছে। তবে স্থানীয় যারা বলতেছে যে এই পানি কিন্তু স্থায়ী যদি আরো থাকতো তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা আরো বৃদ্ধি পেত। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবারের বন্যার যে আমরা আশঙ্কা করছিলাম, এবার অন্যান্য বছরের তুলনায় এবার বন্যা খুবই কম এবং পানির স্থায়িত্বটাও খুবই কম, এই জন্য ক্ষয়ক্ষতির পরিমাণটা খুবই কম। তবে আগামী যে বন্যাটা আগাম হওয়ার কারণেই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে গেছে। তবে আগামী জুলাই এবং আগস্ট মাসে আরো একটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, যদি আবার জুলাই এবং আগস্টে যদি ভয়াবহ বন্যার রূপ ধারণ করে তাহলে তাদের প্রশাসনের পক্ষ থেকে তারা কি ব্যবস্থা নিয়েছেন তিনি আমাকে জানিয়েছেন। তারা দুর্গম চরাঞ্চল এবং নদী বন্যা এলাকা যে ভয়াবহ বন্যা দেখা দেবে তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য এবং আপনার আশ্রয় কেন্দ্র খোলার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদেরকে তারা ইতিমধ্যে তারা সজাগ রেখেছেন এবং পানি উন্নয়ন বোর্ডও
তারাও জিআর ব্যাগ এবং বন্যা ক্ষতিগ্রস্ত যে বাঁধ রয়েছে সেগুলিকে মেরামত করার জন্য তারা জিআর ব্যাগ এবং আপনার বালুর বস্তা তারা মজুদ রেখেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে নদীর ক্ষয়ক্ষতির পাশাপাশি কিন্তু মানুষ ইতিমধ্যে অনেক বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিচ্ছে বলে আমাকে স্থানীয়রা জানিয়েছে। তবে তারা জেলা প্রশাসন এবং সিভিল সার্জন বলেছে যে তাদের বিভিন্ন নদী পয়েন্টগুলোতে তাদের মেডিকেল টিম কাজ করতেছে। তবে আমরা বিভিন্ন এলাকায় পরিদর্শন করে কিন্তু কোনো মেডিকেল টিম দেখতে পারিনি। এই ছিল পরবর্তী সংবাদে আবারও যোগাযোগ করবার চেষ্টা করব, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি জামালপুরের খবর জানতে, সেখানে আছেন আমাদের সহকর্মী দুলাল হোসেন। দুলাল, জামালপুরের কোন কোন এলাকা বন্যা কবলিত এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? জামালপুরের আমি একটু আগে কথা বলেছি, জামালপুরের জেলা প্রশাসন কার্যালয়ের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাইব আলীর সাথে তিনি আমাকে জানিয়েছে যে জেলার 7টি উপজেলার 42টি ইউনিয়নের 3,08,000 মানুষ এ পর্যন্ত পানিবন্দী হয়েছে এবং প্রায় 8,000 হেক্টর জমি ফসল যেমন পাট, আউশ ধান সহ অন্যান্য সবজি আপনার পানি নিচে তলিয়ে গেছে। কমপক্ষে 2 থেকে 250 কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে আছে। সব মিলিয়ে জামালপুরের যে বন্যা কবলিত এলাকার মানুষগুলো আছে তারা কিন্তু গত 5 দিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আমি জেলা প্রশাসক এনামুল হকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের যে প্রায় 3 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে তাদের তালিকা তৈরির পাশাপাশি গতকাল থেকে জিআর চাল ও নগদ অর্থ দরিদ্র বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। আমি সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন গত 24 ঘন্টায় যমুনার পানি অপরিবর্তিত থাকলেও এখনো বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র ও অন্যান্য শাখা নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে দেখা গেছে মানুষের মধ্যে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে। পাশাপাশি যে বিস্তীর্ণ ব্রহ্মপুত্র এবং যমুনার বিস্তীর্ণ যে চরাঞ্চলগুলি রয়েছে সেখানে কোরবানির জন্য প্রস্তুত করা গবাদি পশু সহ সকল ধরনের গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে এ এলাকার কৃষকরা। তারা জানিয়েছে গত 5 থেকে 7 দিন যাবৎ গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। অনেকেই এসব গবাদি পশু উঁচু স্থানে বা অন্য উপজেলাতে নিয়ে তাদেরকে অন্তত পক্ষে কিছু খাবার সংস্থান করছে। আমি কথা বলেছি ইসলামপুর উপজেলার। পরবর্তী সংবাদে আবারও যোগাযোগ করবার চেষ্টা করবো আমরা। ধন্যবাদ। লালমনিরহাট এবং জামালপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কীর্তিনাশা নদীর ভাঙনের হুমকির মুখে পড়েছে শরীয়তপুর পৌরসভার বর্জ্য অপসারণের একমাত্র ডাম্পিং ইয়ার্ডটি। এরই মধ্যে বিলীন হয়েছে ইয়ার্ডের সুরক্ষা বাঁধের 2/3। দ্রুত ব্যবস্থা না নিলে শহরের সব বর্জ্য নদীর পানিতে মিশে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। বর্ষার শুরুতে দ্রুত বাড়ছে পদ্মার পানি। তীব্র স্রোত প্রবাহে পদ্মার শাখা নদী কীর্তিনাশার অন্তত 8টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে শরীয়তপুর পৌরসভার বর্জ্য অপসারণের অস্থায়ী ডাম্পিং ইয়ার্ড সুরক্ষা বাঁধের 2/3 নদীতে বিলীন হয়েছে। যে কোনো মুহূর্তে অবশিষ্ট অংশ ভেঙে কীর্তিনাশায় মিশে যেতে পারে ইয়ার্ডের শত শত টন বর্জ্য। নদীর পানিতে মিশলে স্বাস্থ্য ঝুঁকি সহ মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। তাই ডাম্পিং ইয়ার্ড রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নদী তীরবর্তী মানুষের। যদি এটা ভাঙ্গা যায় তাহলে তো পানি দূষিত হয়ে যাব। আজ কতদিন ধরে ইহুনি বেরি বান্ধায় দেয়, যদি দিত তো আর যাইতো না। প্রতি মাসে পৌর এলাকার 1 লাখ মানুষের 120 থেকে 150 মেট্রিক টন বর্জ্য অপসারণ হয় এই ডাম্পিং ইয়ার্ডে। এটি ক্ষতিগ্রস্ত হলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে পৌর কর্তৃপক্ষকে। আমি ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি এবং ইমার্জেন্সি ভিত্তিতে এই নদী প্রোটেকশন দেওয়ার জন্য বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন যে উনি ইমার্জেন্সি ভিত্তিতে নদী প্রোটেকশন করবেন। কীর্তিনাশার ভাঙনের কবলে পড়া 8টি পয়েন্ট চিহ্নিত করে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্পেশালি যে ডাম্পিং ইয়ার্ড আছে পৌরসভার, সেটাও নদীর কাছাকাছি চলে আসছে। আমরা ভিজিট করেছি। খুব শীঘ্রই এই ডাম্পিং জোনে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ করতে পারবো বলে আশা করি। যাত্রা শুরুর 25 বছরেও শরীয়তপুর পৌরসভার নেই বর্জ্য অপসারণের স্থায়ী কোনো ডাম্পিং ইয়ার্ড। সরকারি খাস জমিতে অবস্থিত অস্থায়ী এই ইয়ার্ডটি পৌরসভার বর্জ্য অপসারণের একমাত্র স্থাপনা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নতুন অর্থবছর। আছে গত অর্থ বছরের রেকর্ড রাজস্ব ঘাটতি আর রপ্তানির মন্দা মোকাবেলার চাপ। এই অবস্থায় নতুন অর্থ বছরে অর্থনীতির মৌলিক খাতগুলোকে টিকিয়ে রাখার গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। তবে সংকট মোকাবেলায় সরকার সময় উপযোগী বাজেট দিয়েছে বলে মনে করেন ব্যবসায়ীদের অনেকে। প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ছাড়া গত অর্থবছরে বিনিয়োগ ও রপ্তানি সহ অর্থনীতির প্রধান সূচকগুলো এমনিতেই দুর্বল অবস্থানে ছিল। তার উপর করোনার কারণে অর্থবছরের শেষ 4 মাসে চরম সংকটে পড়ে দেশের অর্থনীতি। সদ্যবিদায়ী অর্থবছরে রাজস্ব ঘাটতি থাকছে রেকর্ড পরিমাণ। এনবিআরের হিসেবে মে পর্যন্ত রাজস্ব আয় 1,88,000 কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় 2.5 ভাগ কম। অথচ গত 5 অর্থবছরে রাজস্ব আয়ের গড় প্রবৃদ্ধি 13 ভাগের বেশি। গত মে মাস পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারও মাত্র 57 ভাগ। এছাড়াও করোনা পরিস্থিতিতে অর্থনীতির সবগুলো সূচকের অবনতি হয়েছে, কমতে শুরু করেছে প্রবাসী আয়ও। এমন অনিশ্চয়তার মধ্যেও ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সরকার সময় উপযোগী বাজেট দিয়েছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এই বছরের বাজেট নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা করার মতো কোনো অবকাশই নাই, কারণ আজকে আমরা জানি না কালকে কি হবে। কিন্তু তারপরেও যে বাজেটটা মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা দিয়েছেন, আমি মনে করি এটা সময় উপযোগী এবং বাস্তবায়ন উপযোগী। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির সূচকগুলোর অবনতি কোথায় গিয়ে ঠেকবে তা বলা কঠিন। করোনা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগকারী ও ক্রেতাদের আস্থা ফিরে আসবে না, ফলে অর্থনীতিও ঘুরে দাঁড়াবে না। আগামী বছরের প্রধান চ্যালেঞ্জ হবে করোনার সাথে যুদ্ধকালীন অবস্থায় অর্থনীতির মৌলিক খাত, এগুলোকে আমরা এসেনশিয়ালস বলি, সেগুলোকে সচল রাখা। বেসরকারি খাতে যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে বা ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো যদি যথাযথভাবে পৌঁছানো যায় এবং সেগুলোর সদ্ব্যবহার যদি করা যায়, তাহলে আশা করা যায় অর্থনীতি ঘুরিয়ে দাঁড়াবার চেষ্টায় থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি নয়, খাদ্য নিরাপত্তা ও যারা অস্তিত্ব সংকটে আছেন তাদের টিকে রাখতেই বেশি গুরুত্ব দিতে হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এলপিজি ব্যবসা সম্প্রসারণে বেক্সিমকো এলপিজির সহযোগী প্রতিষ্ঠান আর হোল্ডিং এর সঙ্গে চুক্তি সই করেছে ভারতীয় প্রতিষ্ঠান আইওসি মিডল ইস্ট এফজেডই। মঙ্গলবার প্রতিষ্ঠান দুটির মধ্যে সমান অংশীদারিত্বের এই চুক্তি হয়। নতুন এই যৌথ কোম্পানির মাধ্যমে দেশে সুলভ মূল্যে এলপিজি সরবরাহ করা যাবে। গত 5 বছরে দেশের এলপিজি গ্যাসের বাজার বেড়েছে 5 গুণ। আগামীতে আরও বড় হবে এই বাজার। দেশে এলপিজি সরবরাহে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ভারত বাংলাদেশের সমান অংশীদারিত্বের ভিত্তিতে গঠন করা হচ্ছে নতুন প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বেক্সিমকো এলপিজির সহযোগী প্রতিষ্ঠান আর হোল্ডিংসের সঙ্গে চুক্তি সই করেছে ভারতীয় প্রতিষ্ঠান আইওসি মিডল ইস্ট এফজেডই। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, করোনার সময় বিশ্ব যখন অর্থনৈতিক দুর্দশা নিয়ে লড়াই করছে, তখন এ ধরনের উদ্যোগ দু দেশের মধ্যে শক্তিশালী ও টেকসই বন্ধুত্ব তৈরি করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য বিনিয়োগ সম্ভাবনার প্রমাণ এই নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সারা বিশ্ব যখন কোভিড-19 মহামারীর অর্থনৈতিক দুর্যোগ নিয়ে লড়াই করছে, তখন এই ধরনের বিনিয়োগ সবার জন্য শিক্ষণীয়। ভারতের জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই চুক্তি বাংলাদেশ ভারতের বন্ধুত্বের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হয়ে থাকবে। নতুন এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বাংলাদেশে সুলভ মূল্যে এলপিজি সরবরাহের মাধ্যমে আর্থসামাজিক পরিবর্তনে সহায়ক হবে বলে আশা করছি। এর মাধ্যমে আমাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আর হোল্ডিংসের চেয়ারম্যান শায়ান এফ রহমান এবং ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিং। বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণের ওপর অনেক গুরুত্ব আরোপ করেছে সরকার। বেক্সিমকো এলজিপি ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মধ্যকার এই জয়েন্ট ভেঞ্চার আমাদের সেই লক্ষ্য ও অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
আমাদের গ্রাহক পর্যায়ের ব্যবসা ও গ্রাহকদের সম্পর্কে আমাদের অভিজ্ঞতার সঙ্গে হাইড্রোকার্বন খাতে ইন্ডিয়ান অয়েলের অতুলনীয় শক্তিমত্তা ও অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটবে। আমরা মনে করি আমাদের সমন্বিত শক্তিতে আমরা উদ্ভাবনশীলতার শিখরে পৌঁছাতে পারব। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের সবচেয়ে আস্থার এলপিজি কোম্পানিতে পরিণত হতে চায় এই যৌথ মূলধনী কোম্পানি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুড়িগঙ্গায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পোস্তগোলা সেতু রাত 12টা থেকে সীমিত খুলে দেওয়া হয়েছে। সোমবার রাত 8টা থেকে এখানে যান চলাচল বন্ধ ছিল। শ্যামবাজারে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এ সময় সেতুতে ধাক্কা লাগে জাহাজটির ক্রেনের সঙ্গে। এতে সেতুর 7টি গার্ডারের একটি ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় আরেকটি। প্রত্যক্ষদর্শীরা বলছেন উদ্ধার কাজে যোগ দিতে ক্রেন উঠিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল জাহাজটি। রাত থেকে সেতুটি খুলে দেওয়া হলেও ভারী যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। করোনা মহামারীর কারণে বন্ধ থাকা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। দর্শনার্থীর কোলাহল না থাকায় বেড়েছে পশু পাখিদের অবাধ বিচরণ। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে পরিবর্তিত এই পরিস্থিতিতে পরিচর্যা ভালোভাবে হওয়ায় পশু পাখিরা সুস্থ আছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয় গত 20 মার্চ। গত 3.5 মাসে নেই কোনো পর্যটক বা দর্শনার্থীর আনাগোনা। তাই তো পার্কের পরিবেশ ও প্রকৃতি সেজেছে নতুন রূপে। অবাধে বিচরণ করছে পশু পাখিরা। কোলাহলমুক্ত পরিবর্তিত এই পরিস্থিতিতে বাড়তি পরিচর্যায় সুস্থ আছে এখানকার পশু পাখিরা। ফলে বেড়েছে দেশি বিদেশি বন্য প্রাণীর বংশবিস্তার। বন্যপ্রাণীর প্রাকৃতিক খাবার যোগানে পার্কে রোপণ করা হয়েছে শতাধিক প্রজাতির বিলুপ্ত ও বিপন্ন জাতের 20,000 উদ্ভিদ। বর্ষার বৃষ্টিতে সৌন্দর্য বেড়েছে এসব বৃক্ষরাজির। পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান করোনা পরিস্থিতিতে বন্য পশু পাখিদের সুস্থ সবল রাখার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্যপ্রাণীর হাইজিনকে ঠিক রাখার জন্য আমরা নিয়মিত স্প্রে হাইজিনিক যে ব্যবস্থাগুলো আছে শেড পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন জীবাণুনাশক আমরা স্প্রে করতেছি প্রত্যেকটা শেডের মধ্যে। কর্তৃপক্ষ মনে করছে করোনার প্রকোপ কমার পর পার্ক খোলা হলে এই পরিবেশ দেখে দর্শনার্থীরা আরও বেশি আনন্দ পাবেন। এই নিরিবিলি পরিবেশে প্রাণীগুলি অবাধভাবে বিচরণ করছে এবং প্রাণীগুলি বেশ ভালো আছে। যে বিদেশি প্রজাতির প্রাণী আছে তার মধ্যে থেকে ইতিমধ্যে আমাদের এখানে জেব্রা, কমনিল্যান্ড এবং ওয়াইল্ড বিস্ট বাচ্চা দিয়েছে। এই এলাকায় প্রাকৃতিকভাবে যে প্রাণীগুলো ছিল অনেক আগে থেকেই, সেগুলো কিন্তু এখন তাদের নতুন করে আবার কিন্তু তারা আসতে শুরু করেছে। কিছু পাখি আমরা বলবো এই এলাকাতেই এতদিন খুব দেখা যায় নাই, সে পাখিগুলো তারা নিয়মিতভাবে এখানে আসছে। গাজীপুরের সাফারি পার্কে রয়েছে 13 প্রজাতির সরীসৃপ, 24 প্রজাতির স্তন্যপায়ী ও 42 প্রজাতির পাখি সহ সব মিলিয়ে 5,000 পশু পাখি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 দিন কম থাকার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। 24 ঘন্টায় প্রাণ গেছে 5,000-এরও বেশি মানুষের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,13,000-এর বেশি। বিশ্বে একদিনে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 1,71,000-এরও বেশি মানুষের। মোট আক্রান্ত ছাড়ালো 1,05,74,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি ব্রাজিলে 1,271 জন মারা গেছেন, যা গত দিনের তুলনায় দ্বিগুণ। এদিকে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 40,000। দেশটিতে মোট প্রাণহানি 59,600-রও বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে প্রায় 45,000, মৃত্যু হয়েছে 748 জনের। এদিকে ভ্যাকসিন প্রস্তুতকারকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। এছাড়া ভারতে 506 জন, মেক্সিকোতে 473 জনের মৃত্যু হয়েছে। ভারতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 18,000-এরও বেশি মানুষ। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 3-0 গোলে হারিয়েছে ব্রাইটনকে। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল সোলশিয়ারের দলের। ম্যাচের 16 মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে স্কোরশিট খোলে রেড ডেভিলসের। এদিকে 29তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস। স্কোর লাইন 2-0 রেখে প্রথমার্ধ শেষ হয়। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ম্যান ইউ।
50 মিনিটে আবারও গোল আসে ফার্নান্দেজের পা থেকে। এরপর মরিয়া হয়ে উঠলেও আর খেলায় ফিরতে পারেনি ব্রাইটন। এই জয়ে 52 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ উঠে আসলো ম্যান ইউ। অন্যদিকে সেরি আতে জেনোয়ার বিপক্ষে 3-1 গোলে জিতে আবারও পয়েন্ট টেবিলের ব্যবধান বাড়িয়েছে ইউভেন্টাস। শুরু থেকেই লড়াই চলে দুই দলের। 50 মিনিটে দিবালা আর ঠিক 6 মিনিট পর রোনালদোর গোল স্বস্তি আনে ইউভ শিবিরে। পরে স্কোর লাইন 3-0 করেন কস্তা। 76 মিনিটে আন্দ্রেয়া পিনোমন্তের গোলে শুধু ব্যবধানই কমেছে জেনোয়ার। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর পরিকল্পনা বিসিবির। স্থগিত টেস্টে সিরিজের আশা ছেড়ে দিয়ে এবার এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ নিয়ে ভাবনা ক্রিকেট বোর্ডের। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে ব্যাকফুটে যেতে পারে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। শ্রীলঙ্কা সফর ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য মোটা দাগে পরিকল্পনা গুছিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভেবেছিল জুনের শেষ সপ্তাহে শুরু করা যাবে জাতীয় দলের ক্যাম্প। পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে 2 সিরিজ। আর করোনার ঝুঁকি বাড়ায় ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসে বিসিবি। এবছর টেস্টে নামার সম্ভাবনা নেই। ম্যানেজমেন্টের ভাবনা এখন এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ। যদিও 2 মেগা ইভেন্টের ভাগ্য ঝুলে আছে। টুর্নামেন্ট দুটি হবে ধরে নিয়ে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মুশফিক মাহমুদুল্লাহদের অনুশীলনে ফেরাতে চায় বিসিবি। অবশ্য করোনা সংকট সেই পথে বাধা হতে পারে। শ্রীলঙ্কা হয়তো টেস্ট আমরা খেলতে পারবো, বাট সেটাও পারিনি। তো এখন তো আমরা আপনার টি-20 যেটা এশিয়া কাপ হবে সেটা আমাদের মাথায় আছে। সো এবং আল্লাহর হাতে সময় আছে, আল্লাহর কাছে দোয়া করছি যেন আগামী 15-20 দিনে যদি আমাদের সিচুয়েশনটা ভালো হয়, প্র্যাকটিস করার মতো যদি অবস্থা হয়, তাহলে আমরা প্রিপারেশনের জন্য মাঠে নামার প্ল্যান করেছি। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের প্রথম ধাপে একজন ক্রিকেটারের জন্য থাকবে কোচিং স্টাফের 3 জন। দ্বিতীয় ধাপে একসাথে 3 ক্রিকেটার অনুশীলনের সুযোগ পাবেন। কিছু প্লেয়ার আপনার ঈদের আগে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে প্র্যাকটিসের ব্যাপারে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ব্যাপারে। তো আমরা ওটা তৈরি করেছি, বাট এখন সিচুয়েশনের জন্য হয়তো কেউ আসছে না। তো আমরা প্রস্তুত আছি। এখন জাস্ট আল্লাহর কাছে দোয়া করছি যেন এই করোনা ভাইরাস থেকে আমাদের যদি উদ্ধার হইতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি প্র্যাকটিসে নেমে যাব। ইংল্যান্ড উইন্ডিজ সিরিজ দিয়ে 8 জুলাই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ক্রিকেট ফেরাতে অন্য সবার মতো ওই সিরিজে নজর রাখছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটের মাঝে বড় ধাক্কা বুড়িগঙ্গায় লঞ্চডুবি। দুর্ঘটনায় মারা গেছেন 34 জন। একের পর এক খারাপ খবর নাড়া দিয়েছে ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও রুবেল হোসেন। সাকিব লিখেছেন, গত 4 মাসে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে বুড়িগঙ্গায় মৃত্যুর সংবাদ হতাশার ও বেদনার। সান্ত্বনা দিতে কোনো ভাষা পাচ্ছে না টাইগার অলরাউন্ডার। মাত্র 30 সেকেন্ডে এতগুলো মানুষের প্রাণহানিতে হতবাক ও শোকাহত মুশফিক। বছরটা এখন পর্যন্ত ভালো না যাওয়া নিয়ে শঙ্কায় মিস্টার ডিপেন্ডেবল। পেসার রুবেল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। নিহতদের পরিবারকে শোক সামলে ওঠার জন্য প্রার্থনা তার। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।